সুন্দরবন নামে এক জঙ্গল ছিল। সেই জঙ্গলের গহীনে একটা গুহা ছিল। গুহার মধ্যে বাস করত এক ডাইনি। ডাইনি তার রূপ নিয়ে খুবই সচেতন ছিল। ডাইনি সব সময় কোনো না কোনো জিনিস আবিষ্কার করতে থাকতো, যাতে তাকে আরো বেশি সুন্দর এবং যুবতী দেখতে মনে হয়। আজ আমাকে পাশের রাজ্যের জঙ্গলে যেতে হবে। সেখানে আমার সই বলেছে আমার জন্য এমন এক লিপস্টিক রেখেছে যেটা দিলে আমার চেহারা আরো বেশি উজ্জ্বল মনে হবে। যেভাবেই হোক আমাকে আমার এই অমর যুবতীর সুন্দর চেহারা ধরে রাখতে হবে। আমি কখনোই পৃথিবী ছেড়ে যেতে চাই না। ডাইনি এভাবেই তার সৌন্দর্য নিয়ে অনেক বেশি চিন্তা করত। ডাইনি জঙ্গল থেকে বের হতে নেয়, এমন সময় তার সাথে এক পিশাচিনীর দেখা হয়ে যায়। পিশাচিনী ডাইনিকে দেখে বলে, কোথায় যাচ্ছ তুমি? আর তোমাকে দেখে কেমন অসুস্থ মনে হচ্ছে। কি বলছো তুমি? আমাকে অসুস্থ কেন মনে হবে? আমি একদম ঠিক আছি। আর আমি পাশের রাজ্যের জঙ্গলে আমার এক বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি। আরে না, সত্যি বলছি। তুমি আয়নাতে তোমার চেহারাটা দেখে নাও। তোমার চেহারাগুলো কেমন ঝুলে যাচ্ছে। বয়স হয়ে গেছে এমন মনে হচ্ছে। বয়সের ছাপ পড়ছে নাকি? যাই হোক, তুমি তোমার কাজে যাও, আমিও আমার কাজে যাচ্ছি। এমন কথা শুনে ডাইনি খুবই রেগে যায়। এই পিশাচিনীকে আমার একদমই পছন্দ না। সব সময় শুধু আমাকে নিয়ে খারাপ খারাপ মন্তব্য করবে। নিজেকে দেখতে তো এত কুৎসিত লাগে, তারপরও সব সময় আমাকে নিয়েই মন্তব্য করবে। না, আমাকে এসব নিয়ে চিন্তা করলে হবে না। ডাইনি পিশাচিনীর কথা আর চিন্তা না করে পাশের রাজ্যের জঙ্গলে চলে যায়। এরপর সে তার বন্ধুকে সবকিছু খুলে বলে। বন্ধু, পিশাচিনী সবকিছু মিথ্যে বলেনি। তুই সত্যি একটু বুড়িয়ে যাচ্ছিস। মানুষের রক্ত দিয়ে স্নান করছিস না নাকি? কি? প্রথমে পিশাচিনী আর এখন তুই? তোরা সবাই কি আমার রূপ দেখে জ্বলছিস? তোদের কারো কথাই আমি বিশ্বাস করি না। ডাইনির বন্ধুর কথায় ডাইনি রেগে যায়। এরপর সে তার বন্ধুর কাছ থেকে লিপস্টিক নিয়ে সেখান থেকে চলে আসে। সে তার গুহার মধ্যে বসে চিন্তা করতে থাকে। তাহলে মনে হয় সত্যিই আমার চেহারা বুড়িয়ে যাচ্ছে। আমাকে কিছু একটা করতে হবে। ডাইনি চিন্তা করতে থাকে কিভাবে সে তার সৌন্দর্য ধরে রাখবে। এরপর সে বুদ্ধি করে, জঙ্গলের পাশেই যে তান্ত্রিক মহিলা আছে তার সাথে দেখা করতে হবে। ডাইনি রাতের অন্ধকারে সেই তান্ত্রিক মহিলার সাথে দেখা করতে যায়। ডাইনি নাকি? তা কি মনে করে এই ছোট তান্ত্রিকের কথা মনে হলো? এভাবে বলো না, আমাকে সাহায্য করো। আমি জানি তুমি অনেক জাদু মন্ত্র জানো। আসলে আমি আমার জাদু দিয়ে নিজের বয়সটা লুকিয়ে রাখতে পারছি না। আমার চেহারায় কেমন বয়সের ছাপ এসে যাচ্ছে। এরপর সেই ডাইনি তার আসল রূপে চলে আসে। ডাইনির প্রচন্ড বয়স ছিল। তার বয়স 300 বছরেরও ওপর হয়ে গিয়েছিল। তান্ত্রিক বুড়িকে দেখে কিছুটা অবাক হয়। হায় হায়, এ কি দেখছি? এটা তোমার আসল চেহারা? তুমি তো প্রচন্ড বুড়ো হয়ে গেছো। তাহলে আর বলছি কি, এখন তুমি আমাকে কোনো উপায় দাও। কি করলে আমি আমার চেহারার এই বুড়ো ভাব থামাতে পারি? এটা তো চিন্তার বিষয়। বলো, কি করতে হবে? আমি আমার সুন্দর চেহারা ফিরে পাওয়ার জন্য যে কোনো কিছুই করতে পারি। তোমাকে প্রতি পূর্ণিমার রাতে এক যুবতীকে শয়তানের জন্য বলি দিতে হবে, আর তার রক্ত দিয়ে গোসল করতে হবে। যদি তুমি 1 বছর পর্যন্ত প্রতি পূর্ণিমাতে একজন করে যুবতীকে মেরে তার রক্ত দিয়ে গোসল করতে পারো,
তাহলে তোমার সৌন্দর্য ফিরে আসবে আর তুমি সারা জীবনের জন্য অমর হয়ে যাবে। সব সময় তুমি যুবতী থাকবে। ঠিক আছে, চিন্তা করো না, আমি এমনটাই করব। 2 দিন পর তো পূর্ণিমা। এই পূর্ণিমার রাতেই পুরো 1 বছর আমি প্রতি পূর্ণিমাতে কোনো না কোনো যুবতীকে মেরে তার রক্ত দিয়ে স্নান করব। যেভাবেই হোক আমি অমরত্ব পাবই। ডাইনি এরপর তার জঙ্গলের গুহার মধ্যে চলে আসে আর সে মনে মনে পূর্ণিমার জন্য অপেক্ষা করতে থাকে। 2 দিন পর পূর্ণিমা চলে এলে রাতের অন্ধকারে ডাইনি তার গুহা থেকে বের হয় আর শিকার খুঁজতে থাকে। একটা যুবতী মেয়েকে আমি পাবো কোথায় গেলে? রাস্তায় তো এত রাতে কোনো মেয়ে থাকার কথা নয়। এভাবেই ডাইনি চিন্তা করতে থাকে। সে দেখতে পায় একজন যুবতী মেয়ে সাইকেলে করে কোথাও যাচ্ছিল। ডাইনি এটা দেখে খুবই খুশি হয়। বাহ, ওই তো সামনে এক যুবতী মেয়েকে দেখা যাচ্ছে। এই মেয়েই হবে আজকে আমার শিকার। এরপর ডাইনি সময় নষ্ট না করে সেই সাইকেল চড়া মেয়েকে তার জাদু মন্ত্র দিয়ে বেহুশ করে ফেলে এবং তাকে তার গুহার মধ্যে নিয়ে বন্দি করে ফেলে। এরপর সে ওই মেয়েকে মেরে তার রক্তে গোসল করে। ডাইনি দেখতে পায় তার শরীরের চামড়া কিছুটা ঝুলে পড়া কমেছে। আরে বাহ, তান্ত্রিক মহিলার কথা তো ঠিকই ছিল। একবার এই যুবতীর রক্তে গোসল করার পর আমার গায়ের চামড়াগুলো ঝুলে পড়া কমেছে। 1 বছর করলে অবশ্যই আমি আগের মতো যুবতীদের মতো সুন্দর হয়ে যাব। এভাবেই কয়েক মাস পর্যন্ত ডাইনি প্রতি পূর্ণিমায় মেয়েদের খুঁজে তাদেরকে খুন করে তাদের রক্তে স্নান করে। কিন্তু ডাইনি লক্ষ্য করে পূর্ণিমা রাতে মেয়েদেরকে রাস্তায় পাওয়া খুবই কষ্টকর, কারণ এমন ঘটনায় গ্রামের লোকজন সতর্ক হয়ে যায় এবং তারা পূর্ণিমার রাতে বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দেয়। এভাবে চললে কি করে হবে? কোনো মেয়েই তো রাতের অন্ধকারে বাড়ি থেকে বের হচ্ছে না। তারা নিশ্চয়ই জেনে গেছে এভাবে মেয়ের গায়েব হয়ে যাওয়ার ব্যাপারে। আমাকে অন্য কিছু চিন্তা করতে হবে। ডাইনি একা একা চিন্তা করতে থাকে কি করলে সে পূর্ণিমাতে যুবতী মেয়েকে হত্যা করতে পারবে। এরপর ডাইনি তার পুরো গায়ের উপর একটা চাদর জড়িয়ে নেয় এবং সে রাস্তার পাশে গিয়ে বসে বসে কান্না করতে থাকে। মায়া নামের এক মেয়ে তার বাবা মায়ের সাথে সেখান দিয়েই যাচ্ছিল। হঠাৎ সে একজন বুড়ি মহিলাকে কান্না করতে দেখে তার খুবই মায়া হয়। মা দেখো, সেই বুড়ি মহিলা কান্না করছে। মনে হয় তাকে দেখাশোনা করার মতো কেউ নেই। চলো আমরা এনাকে নিয়ে বাড়ি চলে যাই। এরপর না হয় কোনো বৃদ্ধাশ্রমে তাকে থাকার জায়গা করে দেব। মায়ার কথায় তার বাবা মা রাজি হয়ে যায়। এরপর মায়া সেই চাদর দিয়ে পুরো চেহারা ঢাকা বুড়ি মহিলাটাকে তাদের সাথে বাড়িতে নিয়ে আসে। শুনুন বুড়িমা, আপনি এখানে থাকতে পারবেন। আমি আর বাবা মিলে আপনার জন্য নতুন একটা বাড়ির ব্যবস্থা করব। আপনার মতো বৃদ্ধ মহিলারাও সেখানে থাকবে। আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন। এরপর মায়া সেখান থেকে চলে যায়। তুই তো জানিস না মেয়ে, আমি এখানে ইচ্ছে করেই এসেছি। আজ বাদে কাল রাতেই পূর্ণিমা। তখন আমি তোকে নিয়ে আমার গুহায় চলে যাব। আর মাত্র কয়েকটা পূর্ণিমার রাত। এরপর আমাকে আর কষ্ট করে যুবতী মেয়েদের খুঁজতে হবে না, তাদের খুন করে রক্ত দিয়ে গোসল করার জন্য। ডাইনি এমন চিন্তা করে হাসতে থাকে, কিন্তু ডাইনি জানতো না মায়ার বাবা একজন তান্ত্রিক ছিল। সেই বুড়ি মহিলাকে দেখেই তার সন্দেহ হয়। এরপর রাতের অন্ধকারে মায়ার বাবা যখন জানালা দিয়ে উঁকি দেয়, সে ওই ঘোমটা ছাড়া ডাইনিকে দেখেই চিনে ফেলে। এরপর সাথে সাথে সে জাদু মন্ত্র পড়তে শুরু করে। আমার সাথে এমন কি করে হচ্ছে? আমাকে কোনো
তান্ত্রিক জাদু করার চেষ্টা করছে। আমাকে বন্দি করো না, আমি চলে যাচ্ছি। আর মাত্র কয়েকটা মাসের অপেক্ষা, এরপর আমি আমার অমরত্ব খুঁজে পাবো। আমার সাথে এমনটা করো না। কিন্তু মায়ার তান্ত্রিক বাবা কোনো কথাই শোনে না। সে জাদু মন্ত্র করতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই সে ডাইনিকে একটা ছোট বোতলে বন্দি করে ফেলে। মায়া এইসব কিছু দেখে খুবই অবাক হয়। আমি তোমাকে ভালো মনে করে আমাদের বাড়িতে নিয়ে এসেছিলাম, কিন্তু তুমি তো একটা ডাইনি। তুমি আমাকে হত্যা করার পরিকল্পনা করেছিলে। হয়েছে, আমি এখন একে সারা জীবনের জন্য বন্দি করে ফেলেছি। আর কোনো যুবতী মেয়ের ক্ষতি এই ডাইনি করতে পারবে না।